আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরেভ। আমাদের মেরুদণ্ড সাধারণত সোজা এবং ভারসাম্যপূর্ণ থাকে, যা আমাদের জীবনের গতি, চলাফেরা কিংবা আমাদের শরীরের ভারসাম্যকে সঠিকভাবে চলাফেরা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি কোনো শিশু কিংবা কোনো ব্যক্তি বাঁকা মেরুদণ্ড নিয়ে জন্মেছে কিংবা জন্মানোর পরে পরবর্তী সময়ে হঠাৎ করে তার মেরুদণ্ডটি স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা ডানে কিংবা বামে সরে গিয়েছে। এটিকে আমরা সাধারণত চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে থাকি স্কোলিওসিস। দর্শক, আজ আমরা কথা বলবো বাঁকা মেরুদণ্ড কিংবা স্কোলিওসিস নিয়ে। কী কারণে এটি হয়ে থাকে এবং এটি হলে চিকিৎসা বিজ্ঞানে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কী রয়েছে, আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সারোয়ার জাহান, যিনি অর্থোপেডিক স্পাইন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, স্পাইন সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটো, ঢাকা, এবং কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। এটা একটা ডিজিজ কন্ডিশন। এটা আমরা ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে পাই। স্কোলিওসিস বলতে যেটা মিন করে সেটা হলো যে আমাদের গঠনগতভাবে আমাদের মেরুদণ্ডটা সামনে থেকে দেখতে সোজা, কিন্তু যদি সাইড থেকে দেখা যায় তাহলে মেরুদণ্ডটা একটু কার্ভ থাকে। আমরা নর্মালি বলে নিচ্ছি যে আমাদের সামনে থেকে দেখতে মেরুদণ্ডটা সোজা, কিন্তু কোনো কারণে সামনে থেকে দেখতে যদি মেরুদণ্ডটা সি অথবা এস শেপের মতো হয়ে যায়, তখন এই সিচুয়েশনটার সাথে সাথে মেরুদণ্ড যখন সি বা এস শেপ হয়ে যায় তখন সাথে সাথে বডিটাও সেরকম বাঁকা হয়ে যায়। তো এই যে বাঁকা অবস্থায় মেরুদণ্ড বাঁকা মানে শরীরটাও বাঁকা, এই সিচুয়েশনটাকে আমরা স্কোলিওসিস বলে থাকি। তো স্যার, এই যে একটা জটিলতা হচ্ছে, মানে জটিলতা আক্রান্ত ঝুঁকিতে কি যে কোনো ব্যক্তি রয়েছে? মানে কখন থেকে শুরু হয় এটা? গর্ভাবস্থা থেকে কি শুরু হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। এটা হতে পারে, আপনি ভালো কোশ্চেন করেছেন যে এটা গর্ভাবস্থা থেকেই শুরু হতে পারে। এটার কয়েকটা টাইপস আছে। তার মধ্যে হচ্ছে যে যেটাকে আমরা কনজেনিটাল বলি, যেটা আপনি বলেছেন যে গর্ভাবস্থা থেকে হয় কিনা, এটাকে আমরা কনজেনিটাল বলি। কনজেনিটাল মানে হলো তার মেরুদণ্ডের গঠনগতভাবে কোথাও না কোথাও ত্রুটি থাকবে। যদি এরকম হয়ে থাকে তখন এই ত্রুটির কারণেই মেরুদণ্ডটা বাঁকা হতে পারে। এটাকে আমরা কনজেনিটাল স্কোলিওসিস বলি। বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়। এর বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাই আমরা অ্যাডোলেসেন্ট অবস্থায় পাই, ছোট বাচ্চাদের ক্ষেত্রেই পাই, কিন্তু এটা জন্মগতভাবে নয়। কিন্তু কোনো কারণে যদি লিগামেন্টের যদি কোনো প্রবলেম থাকে, লিগামেন্ট যদি ল্যাক্স থাকে, তখন মেরুদণ্ড বাঁকা হতে পারে, কিন্তু সেটা জন্মগতভাবে নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও পাই, তখন সেটাকে আমরা অ্যাডাল্ট স্পাইনাল ডিফর্মিটি বলি। সরাসরি স্কোলিওসিস না বলে বড়দের ক্ষেত্রে আমরা সেটা অ্যাডাল্ট স্পাইনাল ডিফর্মিটি হিসেবে আমরা ডিফাইন করি। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে স্যার, গর্ভাবস্থার বিষয়টিতে যদি আসি, যেহেতু স্কোলিওসিস আমরা বলছি গর্ভাবস্থা থেকেই, স্যার এমন কি কোনো জটিলতা রয়েছে বা মা গর্ভাবস্থায় এমন কোনো অ্যাক্টিভিটিস করছে বা পরীক্ষা করাচ্ছে না, বা জীবনযাত্রায় এমন কোনো মান এসেছে যেখানে একটা শিশু জন্মগতভাবে স্কোলিওসিস নিয়ে জন্মাচ্ছে? এরকম নয় আসলে। এখন জন্মগতভাবে যেটা হয় সেটাকে প্রিভেন্ট করার আসলে কোনো উপায় নেই। এটা হতেই পারে, তবে আমরা যদি জন্মগতভাবে হয়ে থাকে, আমাদের কাছে যখন প্রেজেন্ট করতেছে, যখন আমাদের কাছে আসছে, এটা চিকিৎসা পদ্ধতি আছে যেটার মাধ্যমে এটাকে ঠিক করে দেওয়া সম্ভব, এটা আমরা বলতে পারি। একদমই। কিন্তু আমাদের গ্রামে কিছু কথা প্রচলিত রয়েছে যে মা যদি একটু কুঁজো হয়ে শুয়ে থাকে, বাঁকাভাবে শুয়ে থাকে, পাশ ফিরে শুয়ে থাকে, বটি দিয়ে কোনো কিছু কাটে, তাহলে হয়তো বা বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে, এবং সেটির মধ্যে স্কোলিওসিস অন্যতম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? নট লাইক দ্যাট, এটা সুপারস্টিশন। এগুলো, এই ব্যাপারটা এরকম নয়। একজন মা গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেই চলাফেরা করবেন, স্বাভাবিক খাবার খাবেন, ইটস এনাফ। কিন্তু মেরুদণ্ডে যদি কোনো ত্রুটি থেকে থাকে, এটা তার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড নয়। নিশ্চয়ই। এবং এই ভ্রান্ত ধারণাটাকে দূর করাটা অত্যন্ত আমাদের একান্তই কর্তব্য। এই কারণে হয়তো বা এই ধরনের সচেতনমূলক অনুষ্ঠানগুলো। স্যার, একটু জানবো যে স্কোলিওসিস হয়েছে কিনা, কত বয়স থেকে এটা বোঝা যেতে পারে? এটা, ধন্যবাদ আপনাকে। এটা সাধারণত প্যারেন্টসটা খেয়াল করেন। প্যারেন্টসটা দেখেন যে তার বাচ্চা দিন দিন বড় হচ্ছে, কিন্তু তার পিঠের অংশটুকু বাঁকা দেখা যাচ্ছে। তো ওনারা তখন কনসার্ন হন যে স্বাভাবিক বাচ্চার পিঠের মতো এটা পিঠ নয়, পিঠের দিকেই বেশি নজর পড়ে সবার। তখন ওনারা ডাক্তারদের শরণাপন্ন হন। তো পিঠ দেখে তো আমরা স্কোলিওসিস ডায়াগনোসিস করি না, আমরা একটা অ্যাজাম্পশন করি। তখন আমরা এক্স রে করি। আমাদের মেরুদণ্ডের পুরো একটা এক্স রে করার মাধ্যমে এটা কনফার্ম হওয়া সম্ভব যে
তার মেরুদণ্ডটা বাঁকা কিনা, এবং বাঁকার মধ্যে অনেকগুলো স্টেজ আছে। আচ্ছা। আমরা নির্দিষ্ট আমাদের কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলোর মাধ্যমে আমরা স্টেজিং ঠিক করি যে উনি একজন বাচ্চা কোন স্টেজে বা কোন কতটুকু ডিগ্রি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে, এটা আমরা ডিগ্রিতে ডিফাইন করি আমাদের এই প্যারামিটারটাকে, যে এটাকে কব অ্যাঙ্গেল নাম দেওয়া হয়েছে। যে কব অ্যাঙ্গেল যদি 40 ডিগ্রির কম হয়ে থাকে তখন আমরা একরকম চিকিৎসা করি, যদি 40 ডিগ্রির বেশি হয়ে থাকে তখন চিকিৎসা পদ্ধতি ডিফারেন্ট হয়ে যায়। স্যার, এই যে 40 ডিগ্রি হলো, এটা যদি প্রাথমিক অবস্থায় একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করে ফেলে, সেক্ষেত্রে কি এটার অ্যাঙ্গেলটা বাড়তে থাকে, নাকি আর্লি স্টেজে করলে ট্রিটমেন্ট থেকে খুব সহজে রিকভারি করা সম্ভব? এটা একটা ভালো কনসেপশন দরকার। আমাদের কাছে প্যারেন্টসরা আসে, ধরেন হোয়াট এভার দ্য ডিগ্রি, 40 ডিগ্রি কম হোক বেশি হোক সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা যখন আমাদের কাছে আসছে তখন আমরা চিকিৎসা পদ্ধতি ঠিক করি, প্রথমে জানতে চাইবো যে এটা কতটুকু, মাত্রাটা কীরকম, এটা কনজেনিটাল কিনা বা এআইএস কিনা, এবং এটার কব অ্যাঙ্গেল কতটুকু। যদি এরকম হয় যে এটা কব অ্যাঙ্গেলটা কম, তাহলে আমরা ব্রেসিং করার মাধ্যমে চিকিৎসা করি। ব্রেসিং মানে হলো বেল্টের মাধ্যমে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা বাচ্চা ধরেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আসছে, তার ফিজিক্যালি তাকে দেখা যাচ্ছে সে একটু বাঁকা। এখন আমরা এই অবস্থায় আমরা সাধারণত আমরা ব্রেসিং এর মাধ্যমে চিকিৎসা শুরু করি। এখন একটা বেল্ট যখন তাকে পরানো হয়, এটাকে আমরা বোস্টন ব্রেস বলি ইউজুয়ালি। আরো কিছু বেল্ট আছে, বোস্টন ব্রেসটা সবচেয়ে বেশি জনপ্রিয়, ইন্ডিকেশন অনুযায়ী বোস্টন ব্রেসটা আমরা দিই। বোস্টন ব্রেস দিলে যেটা হয়, এই 30 ডিগ্রির অ্যাঙ্গেলটা এটার প্রোগ্রেস করবে না, এটা হল্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সুবিধা। কিন্তু আপনি যদি বলেন যে 30 ডিগ্রিটাকে আপনি 0 ডিগ্রি আনতে চান, তাহলে কিন্তু এই ব্রেসিং এর মাধ্যমে সেটা হবে না। ব্রেসিং অনলি হল্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য স্কলিওসিস, এটা শুধুমাত্র আপনাকে আটকায় রাখতে পারবে, যেটা বাড়তে দিবে না, কিন্তু এটাকে 0 ডিগ্রিতে এনে দিবে না। এই কনসেপশনটা খুব জরুরি। অনেক মানুষই বা অনেক প্যারেন্টসরা তাদের বাচ্চা নিয়ে আসেন, ওনারা মনে করেন যে আমি বেল্ট দিচ্ছি, বেল্ট দিলে হয়তো আমার বাচ্চা আগের মতো সোজা যাবে। নট লাইক দ্যাট, এটা সোজা হওয়ার বিষয় নয়। এটা যেটা আছে এটাকে হল্ট করবে। কিন্তু যদি কোনো প্যারেন্টস যদি মনে করেন যে না, তার বাচ্চার 30 ডিগ্রি উনি মানতে রাজি নন, ওনার বাচ্চাকে উনি সোজা দেখতে চান, তাহলে এই চিকিৎসা আসলে সার্জারি। কিন্তু আমাদের মেডিকেলের ভাষা অনুযায়ী 30 ডিগ্রিতে আসলে অপারেশন আমরা করি না। আমরা যদি কোনো বাচ্চার কব অ্যাঙ্গেল মোর দেন 40 ডিগ্রি হয়ে থাকে, তখন আমরা এটা বলি যে এটা অপারেশন লাগবে। তখন 40 ডিগ্রি বেশি হলে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে, এজন্যই আমরা তখন সার্জারি পরামর্শ দিয়ে থাকি। ইউজুয়ালি 40 ডিগ্রি কম হলে ফার্দার খুব কমপ্লিকেশন খুব বেশি হয় না, এজন্য আমরা সার্জারির কথা বলি না, ব্রেসিং এর মাধ্যমেই চিকিৎসা করি। সেক্ষেত্রে স্যার একটা বিষয় কিন্তু সবসময় আমরা জানতে চাইতেই পারি যে একটা বাচ্চা 3 বছর বয়স বা 2 বছর বয়স, সে তো হাঁটতে শিখে গেছে, হাঁটার সময় খেয়াল করছে বাবা মা যে একটু কুঁজো হয়ে হাঁটছে, বা পিঠটা একটু পিছনের দিকে বাড়ানো, অথবা ডান হাতটা একটু উপরের দিকে ওঠা, তো বাবা মারা তো কিছুটা আন্দাজ করতে পারে যে বাচ্চাটি হয়তো মেরুদণ্ডে বাঁকা, এই কারণে এক পাশটা উঁচু হয়ে আছে, এক পাশটা নিচু, এবং তাৎক্ষণিকভাবে কি আপনারা সার্জারি করতে পারেন নাকি নির্দিষ্ট একটি বয়সের পরে গিয়ে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইউজুয়ালি এত কম বয়সে অপারেশন করতে আমরা চাই না। এটা নির্দিষ্ট বয়সে আমরা সাধারণত 15 বছরের মধ্যে 13 থেকে 15 ম্যাক্সিমাম 16, এই টাইমটা হচ্ছে এই অপারেশনের জন্য চমৎকার টাইম। এর আগে যদি খুব বেশি পরিমাণ কব অ্যাঙ্গেল না হয়ে থাকে, তাহলে আমরা অবজার্ভ করি, তাদেরকে সবসময় ফলো আপে রাখি এবং তাদেরকে এই বয়স পর্যন্ত আমরা অপেক্ষা করতে বলি। এই বয়সটা এক্সিড করে গেলে আরো কিছু কমপ্লিকেশন তৈরি হতে থাকে। অনেক সময় যে কার্ভটা থাকে, মেরুদণ্ডের যে কার্ভ নিয়ে আমাদের কাছে আসেন, সেই কার্ভটা অনেক সময় রিজিড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন আমাদের জন্য সেটা কারেকশন করা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু ইউজুয়ালি 15 বছরের মধ্যে যে বাচ্চারা থাকেন বা বাচ্চারা আসেন আমাদের কাছে, ইউজুয়ালি ওনাদের কার্ভটা এত রিজিড থাকে না। এটা ইউজুয়াল কথা, এক্সেপশনাল অনেক কিছু হতে পারে, কিন্তু ইউজুয়ালি এটা হয় না। কিন্তু আমাদের জন্য যে স্ক্রুর যে মেজারমেন্ট, স্ক্রু পার্সেসের যে ক্যাপাসিটি, এবং যে আমরা রড দিয়ে যে কারেকশনগুলো করতেছি, সেই কারেকশনের ক্যাপাসিটি অনুযায়ী এই 12 থেকে 15 এই বয়সটা হচ্ছে একটা পারফেক্ট এজ আমরা মনে করি সার্জারির জন্য। আচ্ছা, সেক্ষেত্রে স্যার আমরা সার্জারির বিষয়টি সম্পর্কে জানবো, কিন্তু এই যে বাচ্চাগুলো 15 বছর বয়স পর্যন্ত এটাকে ক্যারি করছে, স্কুলে যাচ্ছে, স্বাভাবিক কাজকর্ম করছে, কিন্তু একটু কুঁজো হয়ে হাঁটার কারণে আমাদের পরিবেশ বা আমাদের সমাজ, আমাদের প্রেক্ষাপট যা বাচ্চাটাকে একটু ভিন্নভাবে চিন্তা করছে, এবং ওই পরিবারটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, মানে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, আমাদের সমাজের উদ্দেশ্যে বা রাষ্ট্রের উদ্দেশ্যে কি বলার আছে? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের জন্য। আমরা যে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে আমাদের সমাজটা আছেন, সেই সমাজে অনেক বাচ্চাদেরকেই বুলিংয়ের শিকার হতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক।
এটা আমরা চাই না। আমরা চাইবো যে যাতে প্যারেন্টস যারা আছেন এই সমস্ত আক্রান্ত বাচ্চাদেরকে নিয়ে, আর আমাদের কাছে আসার পরে আমরা চিকিৎসার একটা গাইডলাইন দিয়ে দিই ওনাদেরকে। সেই গাইডলাইন অনুযায়ী করলেই ওই বাচ্চা আবার কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সম্ভব, এবং স্বাভাবিকভাবে উনি মেলামেশ মানে সমাজে সব বাচ্চাদের সাথেই স্বাভাবিক খেলাধুলা করতে পারে, স্কুলে যেতে পারে, সব কাজই করতে পারবে। কিন্তু আমাদের জন্য যে সুপারস্টিশনগুলো আছে, বাচ্চারা অন্যদের সাথে আপনি যেটা বলেছেন যে মিশতে দিতে চায় না বা তারা বুলিংয়ের শিকার হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাইবো যে এটা যেন কেউ না করেন। একটা যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন, তাকে সহানুভূতি দিয়ে, তাকে এমপ্যাথি দিয়ে চিকিৎসা করে স্বাভাবিক করাটাই হচ্ছে এক্সপেক্টেড। এবং স্যার এই 15 বছর বয়স পর্যন্ত অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে হয়তো চিকিৎসা করার, সেগুলোকে মেনটেন করা জরুরি। মেনটেন করা খুব জরুরি, এবং এটা এরকম না যে সব বাচ্চাকেই আমরা 15 বছর বয়স পর্যন্ত ওয়েট করি। এটা ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশন নিয়ে আমাদের কাছে আসতেছে, তার উপর ডিপেন্ড করে এই সিদ্ধান্তগুলো নিতে হয়। এবং আর যত আর্লি স্টেজে ট্রিটমেন্ট শুরু হবে, হয়তো বা অপারেশন হলো না, অন্যান্য কোনো চিকিৎসা পদ্ধতি বা কোনো এক্সারসাইজ সেগুলো করলে হয়তো বা অনেকখানি রিকভারি করা সম্ভব। সব পেশেন্টদের অপারেশন লাগে না, এই জন্য আমরা প্রথম থেকেই যদি কেউ এরকম আমাদের কাছে আসেন তখন আমরা সেই গাইডলাইনটা দিয়ে দিই। স্যার সেক্ষেত্রে কাদের ক্ষেত্রে অপারেশন লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে না, এবং অপারেশনের পদ্ধতি কি আমরা জানবো। একটি ব্যক্তির বা একটি শিশুর 15 বছর বয়সে বা আর্লি স্টেজে বা 12 বছর বয়সে যখনই অপারেশন করতে হবে, অপারেশন তো একটি লম্বা প্রক্রিয়া, অপারেশনের প্রতি একটু ভয় রয়েছে, একটু আতঙ্ক রয়েছে, এবং কিছুটা খরচ বা ব্যয়বহুল একটি প্রক্রিয়া। সবাই তো এটি আসলে গ্রহণ করতে পারে না। আমি প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। আমরা অপারেশনের প্রক্রিয়া নিয়ে বলার আগে আমাদের একটু ইন্ডিকেশন জানা জরুরি আছে। ইন্ডিকেশন হচ্ছে যে যে সমস্ত বাচ্চাদের কব অ্যাঙ্গেল 40 ডিগ্রি বেশি হয়ে থাকে, এবং এটা যদি প্রোগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভ মানে হলো যে এটা দিন দিন বাড়ছে। আমরা 3 মাস বা 6 মাস পরে যে ফলো আপগুলো দিই, তাতে দেখা যাচ্ছে এটা প্রতিদিনই প্রতি 6 মাস পর পরে এটার অ্যাঙ্গেল আরও বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এটা আরও প্রোগ্রেস করবে। সো আরও যদি প্রোগ্রেস করে তখন কিছু কমপ্লিকেশন ডেভেলপ করার চান্স থেকে যায়। যেমন যদি এটা ওই পিঠ বরাবর হয়, ডরসাল স্পাইন হয়, তখন আমাদের যে ফুসফুস থাকে, ফুসফুস একদিকে তখন চেপে যায়। একদিকে চেপে গেলে তখন অনেক সময়, এটা পার্সেন্টেজ অনেক কম, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাই এরকম যে তার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কিছু বিষয় আছে যে দেখতে তো বাঁকা লাগলে আবার সোশ্যালি সে বুলিংয়ের শিকার হচ্ছে, সে মানুষজন তাকে ভালোবাসায় বলছে না, তার সাথে অন্য বাচ্চারা মিশছে না, এরকম কিছু বিষয় থাকে, তখন আমাদেরকে কসমেটিক পারপাসে সার্জারির প্রয়োজন হয়। এই সমস্ত বিষয় থাকে। এখন আপনি পরে যেটা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে অপারেশন করি। অপারেশন যেটা করতে হয়, অপারেশন আমরা সাধারণত রড এবং স্ক্রু দিয়ে অপারেশন করি। রড এবং স্ক্রু দিয়ে অপারেশন করার মাধ্যমে এই বাঁকা জিনিসটাকে এটা সোজা করে ফেলা সম্ভব। তাতে করে আমাদের এটা নির্দিষ্ট বয়স আছে, যেটা আমরা আলাপ করে ফেলেছি ইতিমধ্যে, যে আমরা নির্দিষ্ট বয়সে এটা করতে চাই। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অপারেশনটা অনেক রিস্কি একটা অপারেশন এবং ব্যয়বহুল অপারেশন। এটা সম্পর্কে আমাদের সবাইকে খুব জানা খুব জরুরি। রিস্কি বা কেন, ব্যয়বহুলটাই বা কেন? ব্যয়বহুলটা হচ্ছে যে ব্যয়বহুল ইন দ্য সেন্স যে আমরা এখানে অনেকগুলো স্ক্রু ইউজ করতে হয়, কারণ মেরুদণ্ড লম্বা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো নির্দিষ্ট আমাদের কিছু প্যারামিটারগুলো আছে যে কোন কোন ভার্টিব্রাগুলোকে ইনভলভ করে আমরা স্ক্রু দিলে আমি এটাকে সোজা করতে পারবো। এটা বই পুস্তকে স্পেসিফিকেশন আছে, আমরা সেই স্পেসিফিকেশন অনুযায়ী অপারেশন করি যাতে করে তার মেরুদণ্ডটা সোজা করা যায়। এই অনেকগুলো স্ক্রু ইউজ করলে এই স্ক্রুগুলো অনেক ব্যয়বহুল, এরা বাংলাদেশে এগুলো তৈরি হয় না, এগুলো আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়। ইন্ডিয়ান থেকে কিনে আসতে হয়, কোরিয়ান স্ক্রু আছে, ইউরোপিয়ান কিছু স্ক্রু এবং কিছু আমেরিকা থেকে কিছু স্ক্রু আছে, এগুলোর বিভিন্ন দামের ভেরিয়েশন আছে। তো এই দামের গুলো ভেরিয়েশনের কারণেই আমাদের অপারেশনটা ব্যয়বহুল হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কমপ্লিকেশনগুলোর কথা বলেছি আমরা। কমপ্লিকেশনগুলো মানে হচ্ছে এরকম যে এই অপারেশনটা যেহেতু মেরুদণ্ড রিলেটেড এবং মেরুদণ্ডের সাথে আমাদের স্পাইনাল কর্ড থাকে, সো যখন আমরা মেরুদণ্ডটা সোজা করতে যাই অনেক ক্ষেত্রে স্পাইনাল কর্ডের উপর প্রেশার পড়ে। স্পাইনাল কর্ডের উপর যদি প্রেশার পড়ে তখন স্পাইনাল কর্ডটা আঘাতপ্রাপ্ত হতে পারে। আঘাতপ্রাপ্ত হলে কিন্তু 2 পা অবশ হয়ে যেতে পারে। সোজা কথা বললে 2 পা প্যারালাইসিস হতে পারে। এটা স্কোলিওসিস সার্জারির সবচেয়ে বেশি ভয়ানক একটা কমপ্লিকেশন। তবে সুবিধার কথা হচ্ছে, আশার কথা হচ্ছে, এটাকে অবজার্ভ করার জন্য, এটাকে স্ক্রুটিনি করার জন্য, এটাকে জানার জন্য কিছু সিস্টেম আছে। আমরা অপারেশনের চলাকালীন সময় এই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি। এটাকে নিউরো মনিটরিং বলি। নিউরো মনিটরিং হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্র আমরা শরীরে এটা লাগিয়ে রাখতে হয় অপারেশনের সময়, এবং আমরা প্রতিটা কারেকশনের সময়, প্রতিটা স্ক্রু দেওয়ার সময়, প্রতিটা স্ক্রু ইনসার্শনের সময় আমরা টের পাই যে এই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা। এবং এটাকে প্রিভেন্ট করার জন্য যখন আমরা এভাবে বুঝতে পারি যে কোনো না কোনোভাবে অন্যথা হয়ে যাচ্ছে, একটু ডেভিয়েট হয়ে যাচ্ছে নর্মাল থেকে, তখন আমরা ওখানে অপারেশনটা হল্ট করে দেওয়ার সুযোগ তৈরি হয়। আমরা চাইলেই অপারেশন তখন বন্ধ করে দিতে পারি। এই হচ্ছে আমাদের জন্য বাড়তি সুবিধা। সেক্ষেত্রে বাচ্চাটি যখন অপারেশন হচ্ছে, আপনারা দেখছেন ডেভিয়েশন ক্রিয়েট হচ্ছে বা
জটিলতা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা হোল্ড করে দিয়ে কি ওই দিনের জন্য অপারেশনটা বন্ধ করে দেন, নাকি ওই বাচ্চাটার অপারেশনই করা এটা হয় ডিপেন্ড না? করবে যে আমরা কি অবস্থায় আমরা ডেভিয়েশনটা বা অ্যাবনর্মাল সিচুয়েশন বা প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্তগুলো নিতে হয়। যেমন ধরেন যদি এরকম দেখি যে আমরা একটা পেশেন্ট আমাদের কাছে 70 ডিগ্রি কার্ভ নিয়ে আসছে, আচ্ছা। 70 ডিগ্রি কার্ভটাকে আমরা কারেকশন করার জন্য আমরা রড দিয়ে চেষ্টা করতেছি। যদি বেশি পরিমাণ কারেকশন করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা Deviation তৈরি হতে পারে। এরকম অ্যাবনর্মাল কিছু প্যারালাইসিস হওয়ার চান্স তৈরি হচ্ছে। তখন আমরা পুরোপুরি কারেকশন করি না, অল্প কিছু কিছুটা রেখে রেখেই বাকিটা আমরা দিই। correction কারণ আমাদের জন্য বাঁকা মেরুদণ্ডটা রেখে দেওয়ার চেয়ে যদি বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থভাবে হেঁটে চলে খেতে পারে, সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট প্যারালাইসিস হয়ে যাওয়ার চেয়ে। এই জন্য আমরা এই স্টেজে আমাদের এই সুযোগটা নেওয়ার সুযোগ তৈরি আছে। তো যে কমপ্লিকেশনগুলো, যে ভয়টা আমাদের আছে, সেই ভয়টা অনেকাংশে আমরা মিনিমাইজ করতে পারি নিউরোমনিটরের মাধ্যমে, নিউরোমনিটরের অবজারভেশনের মাধ্যমে সার্জারি করলে। তো এই যে নিউরো মনিটরের কথা বলছেন, যেটির মাধ্যমে আমরা এত বড় একটি বিষয় দেখে ফেলতে পারছি ক্যামেরার মাধ্যমে, যে প্যারালাইসিস হয়ে যাচ্ছে কিনা, নার্ভে কোনো চাপ পড়ছে কিনা, স্যার এটি কি বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবল? এবং বাংলাদেশের বেশিরভাগ রোগীরা দেখা যায় এই ধরনের জটিলতা নিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরছে, এবং বয়স যখন হয়ে গিয়েছে, বিবাহযোগ্য মেয়ে, তখন বাবা মারা খুব শঙ্কিত হতে থাকেন যে কি করবে এখন, আমার কন্যাটির কি হবে, বিয়ে হচ্ছে না, বা সমাজের জন্য বোঝা হয়ে গিয়েছে। তো তাদের উদ্দেশ্যে পরামর্শ কি? হ্যাঁ, এটাই আমাদের কাছে বেশি আসে। আপনি খুব চমৎকার পয়েন্ট বলেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টদেরকেই পাই যে ছোটোবেলায় ওনারা পিঠে বাঁকা বা মেরুদণ্ড বাঁকা দেখেছেন, কিন্তু ওনারা খুব বেশি গুরুত্ব দেন নাই। কিন্তু যখন বিয়ের সময় এসে গেছে, তখন ওনারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন যে এখন এটা কারেকশন করা যাবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেকশন করা পসিবল হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন এটা রিজিড হয়ে যায়, বেশি শক্ত হয়ে যায় মেরুদণ্ডটা, তখন কিন্তু কারেকশন করা যায় না। তখন আমরা তখন এই নিউরোমনিটরের হেল্প নিয়ে আমরা অপারেশনগুলো করি, এবং অপারেশনের সাকসেস রেট মোর দেন 90%, এবং বেশিরভাগ পেশেন্টই সেটা মেরুদণ্ড সোজা হয়ে যাচ্ছে, তারা স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারছেন। সেক্ষেত্রে অনেক পেশেন্টের কোয়ারিজ থাকে যে আপনারা তো রড দিয়ে এবং স্ক্রু দিয়ে পুরো মেরুদণ্ডটাকে সোজা করে রাখছেন, কিন্তু যে পুরুষ বা যে নারী অপারেশন করলো, পরবর্তীতে তো তাকে অনেক ধরনের কাজের মধ্যে ইনভলভ হতে হবে। আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের কাজ করি, হ্যাভি ওয়েট বেয়ার করি, অনেক ধরনের কাজ করি, এগুলো কি ক্ষতিগ্রস্ত হবে কিনা? ক্ষতিগ্রস্ত বলতে যেটা মিন করে, এই ব্যাপারটা সেরকম না। এটা কিছুটা রেস্ট্রিকশন হয়, আপনি বলতে পারেন। যেমন ধরেন আমরা মেরুদণ্ডের একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার, আমরা চাইলেই আমরা নামাজ পড়ার জন্য, আমরা মুসলমান হিসেবে যখন আমরা নামাজ পড়ার জন্য রুকু দিই বা সেজদা দিই, তখন পুরো মেরুদণ্ডটা কিন্তু ফ্লেক্সিবল অবস্থায় নিচে নিয়ে যাওয়া যায়, আবার আমরা সোজা করতে পারি। এই কাজে কিছুটা রেস্ট্রিকশন হয়, পুরোপুরি রেস্ট্রিকশন হয় না, কিছুটা রেস্ট্রিকশন হয়। কিন্তু যে ব্যক্তি মেরুদণ্ডের এত বড় বাঁকা রোগে আক্রান্ত এবং সে সুস্থ হওয়ার পরবর্তীতে এই রেস্ট্রিকশনটুকু কিন্তু তখন আর অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় না। আমরা এভাবেই বলি যে এটা একটা রিস্ক বেনিফিট রেশিও। আপনি যদি পুরো জিনিসটাকে সোজা করে নিতে চান, এই রেস্ট্রিকশনটুকু আপনি মানবেন। তবে এই রেস্ট্রিকশনটা তার ডেইলি লাইফে খুব বেশি যে ডিস্টার্ব করে, ব্যাপারটা এরকম না, এটা সামান্যই ডিস্টার্ব করে। এজন্য এটা আমরা খুব বেশি গুরুত্ব দিই। এমন কি কখনো হয়েছে যে একজন ব্যক্তির অপারেশন হলো, 5 বছর পরে তার ওই রড বা স্ক্রুর জটিলতার কারণে আবারও তাকে অপারেশন করতে হয়েছে? ইট মে হ্যাপেন, এটা হতে পারে। এটা ডিপেন্ড করবে যে একজন মানুষ কীভাবে তার লাইফ লিড করছে। অনেক মানুষ যদি একটা বাচ্চা অপারেশন করার পরে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যে সময় হোক, উনি যদি আনডিউ কোনো ঘটনা ঘটে যায় বা অ্যাক্সিডেন্ট হতে পারে, গাছ থেকে পড়ে যেতে পারে, তাহলে তো এটা তো আপনার ইনস্ট্রুমেন্টগুলো ভেঙে যেতে পারে। তো ব্যাপারটা যদি এরকম করে আমাদের কাছে আসে, এটা আমাদের রিভিশন করার সুযোগ আছে। নিশ্চয়ই। তার মানে একদম আলোচনার শেষ প্রান্তে এসেছি। এ ধরনের জটিলতা নিয়ে যে সমস্ত পরিবারগুলো ভুগছে, যে ছেলে বা মেয়ে ভুগছে, আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে এ ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই আছে, এবং আপনারা সেটিকে করছেন। সেটি আমাদের বাংলাদেশে থেকে প্রত্যেকটি নারী বা পুরুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এবং সেটা আমরা গর্বের সাথেই বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা সুপারস্টিশন যেটা সমাজে প্রচলিত ছিল, আপনি বলেছেন ইতিমধ্যে। ব্যাপারটা আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই, আমরা সবাইকে সচেতন করতে চাই। এই চিকিৎসা বাংলাদেশেই পসিবল। আমরা এই চিকিৎসা বাংলাদেশের সরকারি মেডিকেলগুলোতে, যেমন ঢাকাতে পঙ্গু হাসপাতালে এই চিকিৎসা হয়, নিউরোসায়েন্স হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই অপারেশনগুলো হয়ে থাকেন। এখন আপনারা এবং কিছু কিছু প্রাইভেট হসপিটালও বাংলাদেশ, যেমন বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালে নিউরোমনিটরের মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করে থাকি। এখন আমরা সবাইকে পরামর্শ দিব, আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনাদের বাচ্চাদেরা যারা আক্রান্ত, ইভেন যারা বড়, যারা অ্যাডাল্ট স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত, তারা অবশ্যই পরামর্শ নেবেন, আমাদের কাছে আসবেন, যে কোনো স্পাইন সার্জনের কাছে যাবেন, ওনারা আপনাদেরকে পরামর্শ দিবেন যে এটা অপারেশন যোগ্য কিংবা অপারেশন ছাড়াই ভালো করে সম্ভব। এবং যদি অপারেশনের প্রয়োজন হয়, এটা সেফ সার্জারি, এটা করা সম্ভব, বাংলাদেশেই সম্ভব।
নিশ্চয়ই স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন, আপনার পরিবারের সন্তানটি কন্যা হোক বা ছেলে সন্তান হোক, সে যদি মেরুদণ্ডে এ ধরনের কোনো জটিলতা ভোগ করে, স্কোলিওসিস বা বাঁকা মেরুদণ্ডে ভোগে, তবে অবশ্যই সময় ক্ষেপণ না করে যে কোনো ধরনের স্পাইন সার্জনের কাছে গিয়ে অবশ্যই চিকিৎসা সেবার আওতাভুক্ত হন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।